আসসালামু আলাইকুম। আপনাদের আপনারা যারা জব প্রিপারেশন নিচ্ছেন এবং বিসিএস সহ যত প্রাইমারি নিবন্ধন বা শিক্ষক নিবন্ধন বা ব্যাংকের মানে আদার্স যত সরকারি জব পরীক্ষা আছে, সেই জব পরীক্ষার মধ্যে কিন্তু ম্যাথ থেকে প্রশ্ন থাকে। কিছু কিছু পরীক্ষায় 25 মার্ক থাকে, কিছু কিছু পরীক্ষায় 30 মার্ক থাকে, কিছু কিছু পরীক্ষায় 20 মার্ক থাকে। তো এই ম্যাথ নিয়ে যারা ভয়ে আছেন, ইনশাল্লাহ আপনাদের সাথে আমি আছি। আশা করি যদি আপনারা পার্ট বাই পার্ট এবং প্রত্যেকটা ভিডিও দেখেন, আপনাদের কখনোই এই ম্যাথ নেওয়ার সমস্যাটা থাকবে না ইনশাল্লাহ। তো আসেন আমরা আজকে যে অধ্যায়টা নেওয়া শুরু করতে চাই সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা আপনারা যদি প্রশ্ন ব্যাংক যদি ঘাটেন, প্রশ্ন ব্যাংক যদি হাতে নিয়ে দেখেন যে বাস্তব সংখ্যা পাঠ থেকে প্রশ্ন আসে কিনা, আপনারা দেখবেন প্রতি বছর যে কোনো পরীক্ষায় একটা বা দুইটা প্রশ্ন থাকবে, মাস্ট একদম। প্রতি বছর একটা বা দুইটা প্রশ্ন থাকবেই। তবে আপনারা অবশ্যই 9-10-এর যে ম্যাথ বইটা আছে, গণিত বইটা, এটা অবশ্যই সলভ করার চেষ্টা করবেন এই বাস্তব সংখ্যার ক্ষেত্রে। তারপর আপনার কোয়েশ্চেন ব্যাংক হাতে নেবেন, কোয়েশ্চেন ব্যাংক হাতে নিয়ে প্রশ্ন সলভ করবেন, ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। এখন আসেন বাস্তব সংখ্যাটা আসলে কি। আমরা যদি বলি যে বাস্তব সংখ্যা কি, বাস্তব সংখ্যা হচ্ছে সকল মূলদ এবং অমূলদ সংখ্যার সেটকে বাস্তব সংখ্যা বলা হয়। কি বললাম? বাস্তব সংখ্যাটা কি? মূলদ এবং অমূলদ সংখ্যার সেটকে, বা মূলদ মূলদ এবং অমূলদ সংখ্যার সেট। মূলদ এবং কি অমূলদ সংখ্যা যে সেটটা, তারা আমরা কি বলি? বাস্তব সংখ্যা বলি। আচ্ছা, এগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করি, আমরা আগে বেসিক পার্ট থেকে আসি। আমরা যখন বাস্তব সংখ্যা লিখছি, পাশাপাশি কিন্তু একটা অবাস্তব সংখ্যাও আসছে কথা। অবাস্তব, একটা হচ্ছে বাস্তব সংখ্যা, একটা হচ্ছে কি আমাদের অবাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যাটা কি কি হতে পারে? অবাস্তব সংখ্যাটা এমন হতে পারে যে √/-3 হতে পারে। রুটের ভিতরে নেগেটিভ মান কখনোই কিনা গ্রহণযোগ্য না। রুটের ভিতরে নেগেটিভ মান কখনোই কিনা গ্রহণযোগ্য না। এবং হতে পারে এমন যে √/, এখানে ধরো আমি দিলাম 4, এখানে দিলাম -5 দিলাম, বা -4 দিতে পারেন, যা কিছু আপনি দেন। প্রথম কথা হইলো ভিতর নেগেটিভ মান। আমরা জানি ভিতরে নেগেটিভ মান থাকলেই কি হয়? অবাস্তব সংখ্যা হয়ে যায়। কিন্তু আপনার এখানে যখন জোড় থাকবে বা বিজোড় থাকবে, তখন কিছুটা পার্থক্যের সৃষ্টি হয়। এখানে যখন 4 আছে, 4 কি জোড় সংখ্যা না? যদি এখানে জোড় সংখ্যা থাকে, রুটের এখানে যেটা আমরা বলেছি, আমরা যখন এখানে 3, এখানে ধরুন আমরা 27 আছে, তখন আমরা এটা বলি কি কিউবিক রুট বলি, ঠিক না? এখানে আমরা 4 আছে, এই 4 যদি জোড় হয়, তাহলে মনে রাখতে হবে এই মানটা কি আমাদের অবাস্তব। এই মানটা কি আমাদের অবাস্তব। ব্যাপারটা এমন হইতে পারে যে √/, এখানে একটা n আছে, এখানে একটা x আছে, -x। n বলতে যে কোনো সংখ্যা হতে পারে, ধনাত্মক যে কোনো একটা জোড় সংখ্যা হতে পারে এখানে। আর এখানে -x তো আছে, এখানে যা ইচ্ছা তা হতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে ওই সংখ্যাটা কি হবে? আমাদের অবাস্তব সংখ্যা। কথা বুঝছি আমরা? আপনারা জাস্ট খেয়াল করবেন রুটের ভিতরে কোনো নেগেটিভ মান আছে কিনা। যদি নেগেটিভ মান থাকে সেটা অবাস্তব। তবে খেয়াল রাখতে হবে, যদি আবার এখানে n ভিত্তিক কোনো সংখ্যা থাকে, কিউব থাকুক, মানে কিউব তো বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা যেন না থাকে। যদি জোড় সংখ্যা থাকে এখানে n এর জায়গার মধ্যে, তাহলে এটা অবশ্যই একটা অবাস্তব সংখ্যা। পাশাপাশি অবাস্তব সংখ্যা আরও হতে পারে, যেগুলো ধরেন 2/0, বা 20/0। এগুলো আমাদের কি সংখ্যা? অবাস্তব সংখ্যা, মানে অসংজ্ঞায়িত আর কি। আর বাস্তব সংখ্যা কোনগুলো হইতে পারে? বাস্তব সংখ্যা 0 একটা বাস্তব সংখ্যা, -20 একটা বাস্তব সংখ্যা, 20 একটা বাস্তব সংখ্যা, 5 একটা কি সংখ্যা? বাস্তব সংখ্যা। তারপরে আসেন, যদি রুটের ভিতরে নেগেটিভ মান থাকে এবং তার পাওয়ারটা যদি তার এই জায়গার মধ্যে যদি একটা বিজোড় সংখ্যা থাকে, কি সংখ্যা থাকে? বিজোড় সংখ্যা যদি থাকে, তখন ওই মানটা অবশ্যই একটা কি সংখ্যা? বাস্তব সংখ্যা। রুলস সোজা কথা মনে রাখেন আপাতত, মানে বিস্তারিত না গেলাম, শুধু এটা মনে রাখেন যে যদি -x এবং এখানে একটা কি আছে? n আছে, -x এবং রুটের ভিতরে -x, মানে x এর মান যে কোনো কিছু হতে পারে। n এর মান যদি বিজোড় হয়, n এর মান কি হয়? বিজোড় হলে, n এর মান যদি বিজোড় হয়, তাহলে এটা অবশ্যই কি সংখ্যা? একটা বাস্তব সংখ্যা।
আচ্ছা, বাস্তব সংখ্যা অবাস্তব সংখ্যা যদি চিনে থাকেন, আমরা এখন যাব হচ্ছে পূর্ণ সংখ্যার পাঠটাতে একটু যাব। পূর্ণ সংখ্যা বোঝার পর আস্তে আস্তে আমরা ভিতরের দিকে প্রবেশ করব। পূর্ণ সংখ্যা যদি আমি বলি, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ধনাত্মক, একটা হচ্ছে আমরা ঋণাত্মক, একটা হচ্ছে আমাদের শূন্য, বা শূন্যটা মাঝখানে দিলেও পারেন ইচ্ছা। তাহলে পূর্ণ সংখ্যাটা কি বললাম? শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে কি বলা হয়? পূর্ণ সংখ্যা বলা হয়। শূন্য সহ, কি সহ? শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে কি সংখ্যা বলা হয়? পূর্ণ সংখ্যা বলা হয়। উদাহরণ হিসাবে কি হতে পারে? ধনাত্মকটা কি হতে পারে? ধনাত্মকটা হতে পারে 1, 2, 3, 4 এরকম ডট ডট হতে পারে। আর ঋণাত্মকটা কি হতে পারে? -1, -2, -3 ডট ডট ইনফিনিটি পর্যন্ত হতে পারে। শূন্য তো আমার শূন্যই আমরা জানি। আর শূন্য কিন্তু একটা ধনাত্মকও না, ঋণাত্মকও না, সেটা হচ্ছে একটা অঋণাত্মক সংখ্যা। সেটা কি একটা আমার অঋণাত্মক সংখ্যা। তাহলে যদি বলা হয় যে পূর্ণ সংখ্যাটা আসলে কি, তাহলে বলবেন যে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে কি বলা হয়? পূর্ণ সংখ্যা বলা হয়। আচ্ছা, যখন আমরা পূর্ণ সংখ্যা বলছি, আমরা আরেকটা বলতে পারি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে সকল ধনাত্মক সংখ্যা, সকল ধনাত্মক সংখ্যা। মনে রাখতে হবে এগুলো, সকল ধনাত্মক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে কি? সকল ধনাত্মক সংখ্যা সেট আমরা কি বলবো? স্বাভাবিক সংখ্যা বলবো। আবারও বলি, সকল ধনাত্মক সংখ্যা সেটকে আমরা কি বলবো? স্বাভাবিক সংখ্যা বলবো আমরা। আচ্ছা, আর মৌলিক সংখ্যা একটা কথা আছে, মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। এই মৌলিক সংখ্যাটা কি? মৌলিক সংখ্যা হচ্ছে আপনি যেই সকল সংখ্যাকে ওয়ান ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা কি করতে পারবেন না? ভাগ করতে পারবেন না। মানে যেই সংখ্যাটা আপনি ওয়ান ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙতে পারবেন না, সোজা কথা ভাই। যদি মানে যেই সকল সংখ্যাকে ওয়ান ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা কী করা যায় না? ভাঙা যায় না, তারে আমরা কি বলবো? মৌলিক সংখ্যা। তবে টু হচ্ছে কি তার ব্যতিক্রম। যেমন টু, এই টুরে তারা কী করতে পারবেন? টু দ্বারা ভাগ করতে পারবেন, তার একটা ওয়ান আসতেছে। কিন্তু আপনি যদি চিন্তা করেন এই থ্রি, এই থ্রিকে কি টু দ্বারা ভাঙা যাবে? বাংলা কত আসবে? দশমিকে আসবে। দশমিকে আসলে তো আর আমার মৌলিক সংখ্যা হচ্ছে না। কথা বুঝতে পারতেছি আমরা? মানে যেই সকল সংখ্যাকে এই ওয়ান ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা কী করা যায় না? ভাঙা যায় না, তারা আমরা কী বলবো? মৌলিক সংখ্যা। হইতে পারে কি আমাদের একটা থ্রি একটা কী সংখ্যা? মৌলিক সংখ্যা। 5 একটা মৌলিক সংখ্যা। কিন্তু 6 যদি বলি, 6-এ কিন্তু আমি 2 দ্বারা ভাঙতে পারবো, 6-এ কিন্তু আমি 3 দ্বারা ভাঙতে পারবো। তাহলে 6 একটা কি না? মৌলিক সংখ্যা না। কিন্তু 2 একটা মৌলিক সংখ্যা। জোড় সংখ্যার মধ্যে একমাত্র 2ই কি একটা মৌলিক সংখ্যা, আর বাকি যেটা যা আছে ওগুলা কি আমাদের মৌলিক সংখ্যা না। যেমন হচ্ছে আপনার 3, 5, 7। এখন বলুন ভাই, সব বিজোড় সংখ্যা কি মৌলিক সংখ্যা? না ভাই, সব বিজোড় সংখ্যা মৌলিক সংখ্যা না। যেমন 9, 9ও তো একটা বিজোড় সংখ্যা। 9কে কিন্তু আপনি 3 দ্বারা কি করতে পারবেন? ভাগ করতে পারবেন। 3 3 কত? 9। তাহলে 9 কি একটা মৌলিক সংখ্যা হবে? যেমন 15, 15 কিন্তু একটা বিজোড় সংখ্যা, তার কিন্তু আপনি 5 দ্বারা ভাগ করতে পারবেন, তাহলে 3 আসবে। 15 কিন্তু আপনি 3 দ্বারা ভাগ করতে পারবেন, তাহলে কত আসবে? 5 আসবে। তাহলে এগুলো তো আমার কি না? মৌলিক সংখ্যা না। তাহলে মৌলিক সংখ্যা আশা করি বুঝতে পারছি, এবং পূর্ণ সংখ্যাটা বুঝতে পারছি, স্বাভাবিক সংখ্যাটা বুঝতে পারছি। আচ্ছা, এখন আসেন, যেহেতু আমরা কি বুঝছি ওই পাশে বাস্তব সংখ্যার যে বলছি, যা মূলদ এবং অমূলদ সংখ্যা সেটকে আমরা বলে হচ্ছে বাস্তব সংখ্যা, স্বাভাবিক সংখ্যা বুঝছি, মৌলিক সংখ্যা বুঝছি, তারপর হচ্ছে আপনার পূর্ণ সংখ্যা বুঝছি। এখন যেটা আমরা দেখব সেটা হচ্ছে মূলদ এবং অমূলদ সংখ্যাটা একটু দেখব আমরা। মূলদ এবং অমূলদ দেখার আগে আপনার একটু বুঝতে হবে বর্গমূলটা এবং ঘনমূলটা একটু বুঝতে হবে। বর্গমূল কি এবং হচ্ছে কি ঘনমূল কি। বর্গমূল হচ্ছে, আমি যদি বলি হচ্ছে আপনার এই 16, কি বললাম? এই 16 বর্গমূল কত? আমরা যদি রুট ওভার করি তাহলে কত পাবো? 4 পাবো। তাহলে 16 ঘনমূল কত আমাদের? 4। আমরা যদি বলি যে হচ্ছে এই 9-এর বর্গমূল কত, তাহলে 9কে যদি আমরা রুট করবো, রুট করলে কত পাবো? আমরা 3 পাবো। তাহলে এই রুট ওভার এই 9-এর বর্গমূল কত আমাদের? 3। আমি যদি বলি 25, 25-এর বর্গমূল কত আমাদের? 5। ঠিক আছে, এটা আমাদের বর্গমূলটা গেল, বর্গমূলটা গেল। এখন আমি যদি আপনাকে বলি ঘনমূল, ঘনমূল যদি আপনাকে আমি বলি, ঘনমূলটা কি হবে?
ধরুন হচ্ছে আমরা এখানে একটা 3 আছে এবং এখানে একটা আমাদের 27 আছে, এটাই তো গণমূল নাকি? এখানে কিউব থাকলেই তো গণমূল। তাহলে আপনি যদি এটা ভাঙতে চান তাহলে এখানে একটা কি থাকবে আমাদের, কিউব আছে আমাদের একটা, এবং হচ্ছে 27 আমরা 3 কিউব দ্বারা কি করতে পারি, ভাঙতে পারি, মানে এটাকে বলা হচ্ছে কিউবিক রুট আর কি। তাহলে এই 3 কিউব আছে, তাহলে তারা আমরা লিখতে পারবো হচ্ছে আপনার, তারা আমরা লিখতে পারবো এমন 3 কিউব 1/কত 3। মানে ব্যাপারটা হচ্ছে এমন আর কি যে এখানে এক্স আছে আর এখানে একটা এন আছে, তাকে আপনি লিখতে পারবেন এক্স 1/কত এন। এটা হচ্ছে এই ফর্মুলাটা আর কি এইটা। তাহলে এই 3 কিউব 27 ভাগছি 3 কিউব দ্বারা, আর এই 3 হচ্ছে কি আমাদের 1/3। তাহলে আমরা এই ফর্মেটটা তো পড়ছেন আশা করি, এটা পর এম এন, তার মানে এম দ্বারা এন কে আমরা কি করি, গুণ করি, এম এন গুণ করি আমরা। তো এই 3 দ্বারা এটাকে যদি গুণ করি, 3 ইন্টু কত 1/3, তাই 3 দিয়ে কাটলে কত আমাদের 3 টু দি পাওয়ার 1, তার মানে হচ্ছে কত আমাদের 3। তাহলে এই 27 ঘনমূল কত আমাদের 3। আমি যদি আপনাকে বলি যে √64 এর একটা কি আছে আমাদের কিউব আছে, তাহলে 64 এই ঘনমূলটা কত হবে, আপনি কিন্তু এভাবে ভাঙতে পারবেন যে 3 4 কিউব করতে পারবেন। তাহলে 4 কিউব যদি করা হয় তাকে লিখতে পারবেন 4 কিউব 1/3। তাহলে এই 1/3 এই 3 3 কি কাটা, তার মানে একটা 4 থাকবে। এই 4 হচ্ছে কি আমার 64 ঘনমূল। আর আরেকটা পার্ট আমাদের বুঝতে হবে, যেটা হচ্ছে পৌনপুনিক কথাটা। পৌনপুনিক, পৌন পৌনপুনিক, পৌনপুনিক। পৌনপুনিক যদি আপনি খেয়াল করেন, পৌনপুনিক ব্যাপারটা কি, পৌনপুনিক মানে হচ্ছে আমি যদি বলি 2.666666 এরকম মান আসতে আছে, মানে দশমিকের পরে মানগুলো একই ধরনের কি আসতেছে, মান আসতেছে, তখন আপনারা কি করতে পারবেন, 2 এই একাধিক যখন একই মান যখন বারবার আসতেছে, আমরা যেহেতু বারবার কি আসতেছে 6 আসতেছে, তাই এই 6 এর উপর যদি একটা আমরা এই পৌনপুনিক দিয়ে দিই, এটাকে বলা হচ্ছে কি পৌনপুনিক। এই পৌনপুনিক মান হচ্ছে মানটা বারবার কি হবে, রিপিট হবে। এই 6 এর উপর দিয়েছি মানে কি 6 বারবার আসতে থাকবে, অর্থাৎ এই পৌনপুনিকের পার্টটা হচ্ছে এটা। আবার যদি বলি 2.32 বারবার আসতে আছে এটা, তাহলে আপনারা বলতে হবে যেহেতু 3 এবং 2 বারবার রিপিট হইতাছে, তার মানে আমরা 2.3 এবং 2 উপরে কি দিব, একটা পৌনপুনিক দিয়ে দিব। কথা বলছি, 3 এবং 2 উপরে কি দিব, আমরা পৌনপুনিক দিয়ে দিব। আবার যদি এমন বলি যে 2.523 523 523 এরকম করে আসতেই আছে, তখন আমরা কি করব, 2.523 এবং 5 এবং 3 এর উপরে কি দিব, আমরা পৌনপুনিক দিব। 5 এবং 3 এর উপর পৌনপুনিক দেওয়া মানে হচ্ছে 2 এর উপরে কি দেওয়া, পৌনপুনিক দেওয়া। আশা করি পৌনপুনিকের পার্টটা বুঝতে পারছেন। যদি আপনারা এটা বুঝে থাকেন তাহলে আমরা মূলদ সংখ্যার পার্টটা খুব সহজেই বুঝতে পারবো। এখন আসেন বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা, এই বাস্তব সংখ্যাকে আপনি কি বলছেন, মূলদ এবং কি বলছেন, অমূলদ। মূলদ এবং কি অমূলদ, মানে সকল মূলদ এবং অমূলদ সংখ্যার সেটটা আমরা কি বলি, বাস্তব সংখ্যা বলি। আজকে আমরা চেষ্টা করব মূলদ সংখ্যার পার্টটা শেষ করার জন্য। মূলদ, মূলদ সংখ্যাগুলো কি, মানে মূলদ সংখ্যা তাকেই বলতে পারবেন মানে যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়। যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাকে কি বলা হয়, মূলদ সংখ্যা বলা হয়। অর্থাৎ যত ধরনের সাধারণ ভগ্নাংশ আছে সবগুলোর আমরা কি বলবো, মূলদ সংখ্যা বলবো। p/q মানে কি, সাধারণ ভগ্নাংশ। এখানে একটা শর্ত আছে যে কিউ নট ইকুয়াল কত 0, কিউ নট ইকুয়াল কত 0, কিউর মান কি হতে পারবে না, শূন্য হতে পারবে না। এটা একটু ভালো করে মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে এই p/q প্রকাশ করতে হলে কিভাবে হইতে পারে, ধরেন 4/2 হইতে পারে। এটা একটা p/q, আমি যদি বলি 4 হচ্ছে p আর 2 হচ্ছে কি আমাদের q হইতে পারে। যেমন এরকম হইতে পারে 1/2 হতে পারে। 1/2 মানে হচ্ছে 1 যদি p ধরি আর 2 কে যদি আমরা কি ধরি, q ধরি, তাহলে 1/2। এইটারে বলা হচ্ছে কি সাধারণ ভগ্নাংশ। মানে ব্যাপারটা যদি সহজে বলি, এই সাধারণ ভগ্নাংশগুলোর আপনি যদি দশমিক আকারে প্রকাশ করেন 0.5, মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করার পর তারা যদি দশমিক আকারে প্রকাশ করেন বা দশমিকের পরে গণনা করে শেষ করতে পারেন, ওই সংখ্যাগুলোরে কি বলবেন, মূলদ সংখ্যা। যেমন আমি যদি বলি 2/5 মানে কি, সরি 5/2 যদি বলি, 5/2 হচ্ছে মানে আমাদের কত 1.5 এরকম মনে হয়ে আসে। তাহলে আমি দশমিকের পরে কি করতে পারতেছি, গণনা করে শেষ করতে পারতেছি। তাহলে ওই ভগ্নাংশগুলোরে মনে রাখবেন কি ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ। আর সকল সাধারণ ভগ্নাংশ, সকল সাধারণ ভগ্নাংশ, সকল সাধারণ ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ, ভগ্নাংশ হচ্ছে কি সংখ্যা, মূলদ
সংখ্যা। সকল সাধারণ ভগ্নাংশ কি সংখ্যা? মূলদ সংখ্যা। আচ্ছা, একটা রুলস গেল আমাদের এখানে। দ্বিতীয় রুলসে যদি যাই আমরা, সকল পূর্ণ সংখ্যা সকল পূর্ণ সংখ্যা হচ্ছে কি সংখ্যা? মূলদ সংখ্যা। সকল পূর্ণ সংখ্যা কি সংখ্যা? মূলদ সংখ্যা। হইতে পারে 2, হইতে পারে 3, -2 হইতে পারে, -4 হইতে পারে, 0 হইতে পারে। 0 তো একটা পূর্ণ সংখ্যা, মনে আছে? তাহলে 0 হোক, 2, 3 হোক, -2, -4 হোক, তাহলে সবগুলো কি সংখ্যা? মূলদ সংখ্যা। 3 নম্বর শর্ত যদি আপনাদেরকে আমি বলি, বর্গমূল করলে যদি পূর্ণ সংখ্যা আসে, যদি কি আসে? পূর্ণ সংখ্যা আসে। বর্গমূল করলে যদি পূর্ণ সংখ্যা হয় বা আসে, সেটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। সেটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। আবারও বলি, বর্গমূল করলে যদি কি আসে? পূর্ণ সংখ্যা আসে, সেটা কি সংখ্যা হবে? আমাদের মূলদ সংখ্যা হবে। আমি যদি আপনাদেরকে বলি যে √/, কত? 16 বর্গমূল কত? একটু আগে তো বলছিলাম 4² কাটলে কত আসবে আমাদের? 4। তাহলে এই 4 একটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। আমি যদি আপনাকে বলি হচ্ছে 25 কি সংখ্যা আসবে? 5² আসবে। স্কোয়ারে কাটলে কত আমাদের? 5 আসবে। 5 একটা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। আমি যদি আপনাদেরকে বলি হচ্ছে 64 কি আসবে আমাদের? 8² মানে কাটলে কত আমাদের? 8। তাহলে এই সংখ্যাগুলো কি সংখ্যা? আমাদের মূলদ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা, সকল মূলদ সংখ্যা, বর্গমূল করলে যদি পূর্ণ সংখ্যা আসে, এটা মূলদ সংখ্যা। p/q আকারে প্রকাশ করতে পারলে মূলদ সংখ্যা। সকল সাধারণ ভগ্নাংশ কি সংখ্যা? মূলদ সংখ্যা। তারপর আসেন, ঘনমূল করলে ঘনমূল করলে যদি পূর্ণ সংখ্যা আসে, আচ্ছা, ঘনমূল করলে যদি পূর্ণ সংখ্যা হয়, ঘনমূল করলে যদি কি হয়? পূর্ণ সংখ্যা আসে বা পূর্ণ সংখ্যা হয়, তাহলে এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। তাহলে এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। ঘনমূল করলে কি বললাম? ঘনমূল করলে যদি পূর্ণ সংখ্যা হয়, তাহলে সেটা কি সংখ্যা? মূলদ সংখ্যা হবে। তাহলে ব্যাপারটা কেমন? 3 আর এখানে একটা 27 দিলাম আমরা, বলছে এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। তাহলে আপনি দেখেন, এই 3 27কে যদি আপনারা 3 কিউব করেন, তাহলে কি পাবেন? 3 কিউব এবং হচ্ছে 1/3। তাহলে এই 3 দিয়ে কাটলে কত আসবে? 3। তাহলে 3 একটা কি সংখ্যা? মানে এই √/কিউব, তাহলে মানে এটা কি হবে? একটা মূলদ সংখ্যা। কারণ এটার মান কত আমাদের? 3। আমি যদি আপনাকে বলি 364, এটা কি সংখ্যা? অবশ্যই মূলদ সংখ্যা। কেন? কারণ হচ্ছে এমন যে 3 তাহলে আপনি 4 কিউব করতে পারবেন, তখন হচ্ছে 4 কিউব 1/3, তার মানে এটা কাটলে কত আমাদের? 4 আসবে। মানে 4 একটা কি সংখ্যা? এই 64টা কি সংখ্যা? একটা ঘনমূল করার ফলে কি আসছে? 4 আসছে। তার মানে সে একটা অবশ্যই কি সংখ্যা? মূলদ সংখ্যা। আরেকটা হচ্ছে পৌনঃপুনিক দ্বারা যে শেষ করা যায়, পৌনঃপুনিক দ্বারা যে শেষ করতে পারি, পৌনঃপুনিক দ্বারা যদি শেষ করা যায়, ওইটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। পৌনঃপুনিক দ্বারা যদি শেষ করা যায়, তাহলে ওইটা কি সংখ্যা হবে? মূলদ সংখ্যা। ব্যাপারটা কেমন? 2.333 এরকম আসতেছে, ধরুন আসতেছে, তখন বারবার একই মান আসতেছে না, তাহলে আমরা 2.3 দিব, জাস্ট 3 দিয়ে একটা পৌনঃপুনিক দিব। এটা কি আমাদের একটা মূলদ সংখ্যা। কি সংখ্যা? মূলদ সংখ্যা। 2.55 এরকম আসতে আসে শুধুমাত্র। তাহলে আপনি 2.5 এর একটা পৌনঃপুনিক দিয়ে শেষ করতে পারতেছেন, তার মানে এটা একটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। যদি এমন হয় 2.52 আসতেছে, তখন কি করবেন? 2.52 এই দুইটার উপরে কি দিবেন? দুইটা পৌনঃপুনিক দিবেন, তার মানে এটা একটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। যদি এমন হয় 2.234 তাহলে এটা একটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। কেন? 2 পয়েন্ট, দেখেন তিনটা সংখ্যা বারবার রিপিট হইতেছে, তার মানে আমি 2.234 লিখবো এবং 2 এবং 4 এর উপর একটা কি দিব? পৌনঃপুনিক দিব। তার মানে এটাও একটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। তাহলে এই ছিল আপনাদের মূলদ সংখ্যা নিয়ে আমরা কথাবার্তা বা হচ্ছে বাস্তব সংখ্যার বেসিক পার্ট নিয়ে আমরা আলোচনা। আগামী ভিডিওতে আমরা চেষ্টা করবো হচ্ছে আপনাদের অমূলদ সংখ্যা নিয়ে কথা বলার পাশাপাশি কীভাবে কিছু প্রশ্ন দেখার চেষ্টা করবো আমরা, যে
নিচের কোনটা মূলদ সংখ্যা, নিচের কোনটা অমূলদ সংখ্যা। অবশ্যই বিসিএস কিংবা হচ্ছে বিভিন্ন ব্যাংকে আসা প্রশ্নগুলি আমরা দেখার চেষ্টা করব। তাহলে আগামী ভিডিওর জন্য অপেক্ষা করেন। ধন্যবাদ সকলকে।